থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম অল এগেইন টু মাই ক্লাস। আজকের আলোচ্য বিষয় ক্যালোরিমিতি বা ক্যালোরিমেট্রি, অর্থাৎ তাপ নিয়ে আলোচনা। তাপ কি, আপেক্ষিক তাপ কি, তাপগ্রাহিতা কাকে বলে বা জলসম কাকে বলে, ক্যালোরিমিতির মূলনীতি কি, একটি উত্তপ্ত চুল্লি বা অগ্নিশিখার তাপমাত্রা কত ক্যালোরিমিটারের সাহায্যে কিভাবে নির্ণয় করা যায়, এই নিয়ে ডিটেলস আলোচনা আজকের বিষয়। তো ক্যালোরিমিতি আর থার্মোমিতি নামক দুটি অধ্যায় রয়েছে ক্লাস 11-এ। থার্মোমিতিতে বস্তুর উষ্ণতা নিয়ে আলোচনা, উষ্ণতা পরিমাপক যে থার্মোমিটার সেগুলো নিয়ে ডিটেলস বর্ণনা করা হয় থার্মোমিতিতে। আর ক্যালোরিমিতিতে বস্তুর তাপ নিয়ে আলোচনা করা হয়, বস্তুর গৃহীত বা বর্জিত তাপ পরিমাপ করার নীতি কী, বিভিন্ন পদ্ধতি কী বা সেই সংক্রান্ত আলোচনা ক্যালোরিমিতিতে করা হয়। যদি নিখুঁত করে বলা হয় যে ক্যালোরিমিতি কাকে বলে, তাহলে বলতে হবে তাপবিজ্ঞানের যে শাখায় গৃহীত বা বর্জিত তাপ পরিমাপ করার নীতি, তার বিভিন্ন পদ্ধতি এবং সেই সংক্রান্ত বিভিন্ন আলোচনা করা হয়, তাপবিজ্ঞানের সেই শাখাকে ক্যালোরিমিতি বলে। তো প্রথমে তাপ কি, ক্লাস 9-এ আমরা নিশ্চয়ই এগুলো পড়েছি, তোমরাও জানো তাপ সম্পর্কে অনেক কিছু। কি জানো? যে আমরা রৌদ্রে গেলে বা আগুনের কাছে গেলে আমরা গরম অনুভব করি, আর বরফে হাত দিলে বা শীতল জলে হাত দিলে আমাদের ঠান্ডা অনুভূতি হয়। এই যে গরম বা ঠান্ডা অনুভূতি যার কারণে হয়, যার জন্য হয়, তারই নাম হলো তাপ বা হিট। তাপ আসলে এক প্রকারের শক্তি, যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয়, বর্জন করলে বস্তু শীতল হয়, অথবা উত্তপ্ত বা শীতল যদি না হয় তাহলে পদার্থের অবস্থানান্তর হয়। গ্রহণ করলে, তাপ গ্রহণ করলে কঠিন থেকে তরল হতে পারে, তরল থেকে গ্যাসীয় হতে পারে, আর তাপ যদি বর্জন করে গ্যাসীয় থেকে তরল, তরল থেকে কঠিন হতে পারে। হয় উষ্ণতার পরিবর্তন ঘটবে, না হলে অবস্থার পরিবর্তন ঘটবে তাপের কারণে। আর তাপ এক বস্তু থেকে অপর বস্তুতে যান্ত্রিক পদ্ধতি ছাড়াও সঞ্চালিত হতে পারে। তো যদিও ক্লাস 9-এ পড়েছি, তবুও তাপের সংজ্ঞাটা একবার লিখে দিই। তাপ কি? তাপ পরিমাপ করা হয়, না বলে প্রকৃত অর্থে বলা উচিত যে গৃহীত বা বর্জিত তাপ পরিমাপ করা হয় ক্যালোরিমিটারের সাহায্যে। কি বললাম? গৃহীত বা বর্জিত তাপ পরিমাপ করা হয় ক্যালোরিমিটারের সাহায্যে। দুটি বিষয় আছে, তাপ এবং তাপমাত্রা। তাপমাত্রা নিয়ে আলোচনা হয় থার্মোমিতিতে, তাপমাত্রা বা উষ্ণতা আর তাপ এক জিনিস নয়। তাপ হলো কারণ, আর তাপের কারণে আমরা হাত দিলে তাপের যে বহিঃপ্রকাশ, তাপের যে অনুভূতি আমরা অর্জন করি, সেটি হচ্ছে তাপমাত্রা বা উষ্ণতা। তাপমাত্রা বা উষ্ণতা হলো বস্তুর তাপীয় অবস্থা। তাপের দরুন, তাপ থাকার কারণ, তার কি তাপীয় অবস্থা রয়েছে
তাপের বহিঃপ্রকাশটা কতটা, সেটা হচ্ছে উষ্ণতা, যার উপর নির্ভর করছে যে ওই বস্তু অন্য বস্তুর সংস্পর্শে আসলে, মানে তাপীয় সংস্পর্শে আসলে অন্য বস্তুকে তাপ দিবে না অন্য বস্তু থেকে তাপ নিবে। অর্থাৎ তাপের প্রবাহ কোন দিকে হবে উষ্ণতা নির্ণয় করবে বা তাপমাত্রা নির্ণয় করবে, যাকে টেম্পারেচার বলে। আর তাপমাত্রা বা উষ্ণতা পরিমাপ করা হয় থার্মোমিটার দিয়ে। তো আজকের আলোচনা উষ্ণতা বা তাপমাত্রা নয়, অন্য ক্লাসে ডিটেলস আলোচনা করব। আজকে তাপ নিয়ে আলোচনা। তো তাপ হলো কারণ, তাপমাত্রা বা উষ্ণতা তার ফল, আমরা জানি। তো তাপের একক কয়েকটি জানতে হবে। তাপের একক সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে ক্যালোরি। তাপের একক কি? ক্যালোরি। ক্যালোরি কাকে বলে? কতটা তাপকে বলে 1 ক্যালোরি? 1 গ্রাম বিশুদ্ধ জল, 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন ওই তাপকে বলে 1 ক্যালোরি। 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে বলছি 1 ক্যালোরি। লেখার প্রয়োজন আছে কি? আচ্ছা লিখে দিই। কিন্তু এই যে বলছি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি 1 গ্রাম জলের, 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি মানে কি? 0 থেকে 1 ডিগ্রি, 30 থেকে 31 ডিগ্রি, না 90 থেকে 91, না 99 থেকে 100? 1 ডিগ্রি বৃদ্ধি, কিন্তু কোথা থেকে শুরু কোথায় শেষ? যদি 0 থেকে 1 ডিগ্রি বৃদ্ধি করি 1 গ্রাম বিশুদ্ধ জলের, আর 99 থেকে 100 ডিগ্রি বৃদ্ধি করি 1 গ্রাম জলের, তাহলে সম পরিমাণ তাপ লাগে না, একটু কম বেশি হয়। যদি 45 থেকে 46 ডিগ্রি, মানে 1 ডিগ্রি বাড়াই, 45 ডিগ্রি ছিল 46 ডিগ্রি করব, 1 ডিগ্রি বাড়াবো, তাহলে 1 গ্রাম জলের যে তাপ প্রয়োজন হয় সেটা একটু আলাদা। তাহলে এই যে বলছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি, সেটা কোথা থেকে কোথায়? সেজন্য আমদানি হলো গড় ক্যালোরির। ক্যালোরির সংজ্ঞার সঙ্গে আমাদের জানতে হবে গড় ক্যালোরি। কি জানতে হবে? গড় ক্যালোরি। গড় ক্যালোরিটা কি? 1 গ্রাম বিশুদ্ধ জল, তার উষ্ণতা 0 ডিগ্রি থেকে বাড়িয়ে 100 ডিগ্রি করব। তাহলে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে 100 দিয়ে ভাগ করলে, বা তার 100 ভাগের 1 ভাগকে গড় ক্যালোরি বলে। কি বললাম? 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বৃদ্ধি করে 100 ডিগ্রি সেন্টিগ্রেড করতে যে তাপ প্রয়োজন হয় তার 100 ভাগের 1 ভাগ অংশকে গড় ক্যালোরি বলে। 1 গ্রাম বিশুদ্ধ জল, তার উষ্ণতা 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি করব, যে পরিমাণ তাপ প্রয়োজন হবে, তো 100 ডিগ্রি বৃদ্ধি করতে ওই তাপটা প্রয়োজন হলো, তাকে 100 দিয়ে ভাগ করলে গড় ক্যালোরি পাওয়া যাবে, তাই গড় ক্যালোরি। এবার দেখা গেছে যে গড় ক্যালোরিতে যে তাপ লাগে, বাস্তবে 1 গ্রাম জলের উষ্ণতা 14.5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 15.5 ডিগ্রি সেন্টিগ্রেড, 1 ডিগ্রি বাড়াবো। কোথা থেকে? 14.5 থেকে 15.5 ডিগ্রি সেন্টিগ্রেড করতে গেলে 1 গ্রাম জলের
প্রায় এই তাপমাত্রায় লাগে, গড় ক্যালোরির সমানই লাগে। তাই গড় ক্যালোরি ছাড়াও আরেকটা সংজ্ঞার আমদানি ঘটল, যাকে বলা হচ্ছে 15 ডিগ্রি ক্যালোরি। এটা কি? 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 14.5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 15.5 ডিগ্রি সেন্টিগ্রেড করতে যে তাপ প্রয়োজন হয়। 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 14.5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 15.5 ডিগ্রি সেন্টিগ্রেড করতে যে তাপ প্রয়োজন হয় তাকে 15 ডিগ্রি ক্যালোরি বলে বা ক্যালোরি বলে। এটি হচ্ছে বর্তমানে আদর্শ সংজ্ঞা ক্যালোরির। এটি গড় ক্যালোরির প্রায় সমান। গড় ক্যালোরির প্রায় সমান। তাহলে সিজিএস পদ্ধতিতে তাপের একক ক্যালোরি। ক্যালোরির সংজ্ঞা কি? এটা ছিল ক্যালোরির সংজ্ঞা আগে, কিন্তু এই 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি মানে কত থেকে কত বৃদ্ধি করব? তাতে দেখা গেল যে বিভিন্ন 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য বিভিন্ন পরিমাণ তাপ লাগে। তাই ক্যালোরির সংজ্ঞা ডিস্টার্ব হয়ে গেল, সেজন্য গড় ক্যালোরি আসলো। এবং পরবর্তীতে দেখা গেল যে গড় ক্যালোরির মান আর 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 14.5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 15.5 ডিগ্রি সেন্টিগ্রেড করলে প্রায় এই পরিমাণ তাপই লাগে 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা বৃদ্ধি করতে, এই 1 ডিগ্রি। সেজন্য এটাকেই বলা হচ্ছে 15 ডিগ্রি ক্যালোরি অথবা ক্যালোরির বর্তমানে আদর্শ সংজ্ঞা। তো এটা সিজিএস পদ্ধতিতে তাপের একক। এবার আমরা জানব এফপিএস পদ্ধতিতে তাপের একক। এফপিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে বিটিইউ, ব্রিটিশ থার্মাল ইউনিট। কি? বিটিইউ বা ব্রিটিশ থার্মাল ইউনিট। ব্রিটিশ থার্মাল ইউনিট কাকে বলে? 1 পাউন্ড বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ প্রয়োজন, 1 পাউন্ড, যেহেতু এফপিএসে ভরের একক পাউন্ড, তাই 1 পাউন্ড বিশুদ্ধ জল, আর এফপিএসে টেম্পারেচার হচ্ছে ফারেনহাইটে, তাই 1 পাউন্ড বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি ফারেনহাইট। এবার আবার প্রবলেম, 1 ডিগ্রি ফারেনহাইট মানে কত? এটা হিসাব করে দেখা গেছে 63 ডিগ্রি ফারেনহাইট থেকে 64 ডিগ্রি ফারেনহাইট, এইটাই হচ্ছে 1 ডিগ্রি ফারেনহাইট। 1 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন বা যে তাপের প্রয়োজন বা যে তাপ লাগে তাকে 1 বিটিইউ, ব্রিটিশ থার্মাল ইউনিট বলে। আবার 1 লক্ষ ব্রিটিশ থার্মাল ইউনিট, সেটা দিয়ে এফপিএস পদ্ধতিতে তাপ পরিমাপের বড় একক পাওয়া যায়, যাকে 1 থার্ম বলে। কি বলে? 1 থার্ম। সেটা কত? 10⁵ ব্রিটিশ থার্মাল ইউনিট। 1 লক্ষ ব্রিটিশ থার্মাল ইউনিট ইজ ইকুয়াল টু 1 থার্ম, তাপের বড় একক। এবার এসআই পদ্ধতিতে তাপের একক কি? জুল।
এসআই পদ্ধতিতে তাপের একক হচ্ছে জুল, মানে শক্তির একক আর কি। তো জুল কাকে বলে? 1 কেজি এসআই পদ্ধতি, তাই ভরের একক কেজি। 1 কেজি বিশুদ্ধ জলের উষ্ণতা 1 কেলভিন বৃদ্ধি করতে, 1 কেজি বিশুদ্ধ জলের উষ্ণতা 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপ লাগে তাকে 1 জুল বলে। আবার ক্যালোরির মধ্যে আছে কিলো ক্যালোরি। কিলো ক্যালোরি বলতে 1000 ক্যালোরি, বা 1 কেজির বিশুদ্ধ জলের 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি। কি বললাম? 1 কিলো ক্যালোরি ইকুয়াল টু 1000 ক্যালোরি। 1 কিলো ক্যালোরি বলতে 1000 ক্যালোরি, বা বলা যায় 1 কিলো ক্যালোরির সংজ্ঞা কি? তাহলে 1 কেজি বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে বলা হচ্ছে 1 কিলো ক্যালোরি। তো এই হলো তাপের বিভিন্ন একক। সিজিএস পদ্ধতিতে ক্যালোরি, এফপিএস পদ্ধতিতে ব্রিটিশ থার্মাল ইউনিট, এসআই পদ্ধতিতে জুল। একটি উষ্ণ বস্তু এবং একটি শীতল বস্তু যদি তাপীয় সংস্পর্শে রাখা যায়, একটি উষ্ণ বস্তু এবং একটি শীতল বস্তু যদি তাপীয় সংস্পর্শে রাখা যায়, মানে তাপ লেনদেন করতে পারে যাতে, তাহলে উষ্ণ বস্তু তাপ বর্জন করবে, শীতল বস্তু সেই তাপ গ্রহণ করবে। এবং এই গৃহীত বা বর্জিত তাপ কার উপর নির্ভর করবে? একটা বস্তু অন্য বস্তুকে হোক বা অন্য বস্তুদেরকে হোক বা সারাউন্ডিংসে হোক, যদি তাপ বর্জন করে দেয় বা তাপ গ্রহণ করে, বর্জন করলে শীতল হবে, গ্রহণ করলে উত্তপ্ত হবে। তাপ যদি বর্জন করে দেয় তাহলে উষ্ণতা কমে যাবে তার, আর তাপ যদি গ্রহণ করে তার উষ্ণতা বৃদ্ধি পাবে, যদি অবস্থানান্তর না হয়, তার মধ্যে অবস্থার পরিবর্তন না হয় তবেই। আর অবস্থার পরিবর্তন হলে তাপ গ্রহণ করার পরে বা বর্জন করার পরে উষ্ণতা নাও পাল্টাতে পারে। লীন তাপ যাকে বলছে, সেই গৃহীত বা বর্জিত তাপ পরবর্তী ক্লাসে আলোচনা করব। তাহলে অবস্থার পরিবর্তন না হলে একটি বস্তুর গৃহীত তাপ বা বর্জিত তাপ, একটি বস্তুর গৃহীত তাপ বা বর্জিত তাপ কার কার উপর নির্ভর করে? নির্ভর করে বস্তুর ভরের উপর, তার উষ্ণতার পরিবর্তনের উপর, এবং বস্তুটি কি উপাদান দিয়ে তৈরি সেই উপাদানের প্রকৃতির উপর। অর্থাৎ বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ বা তাপের পরিমাণ কিসের উপর নির্ভর করে আমরা ডিটেলসে বোঝার চেষ্টা করব। বস্তু দ্বারা গৃহীত ও বর্জিত তাপের পরিমাণ 3টি বিষয়ের উপর নির্ভর করে। তিনটি বিষয়ের উপর নির্ভর করে। 1 নম্বর বস্তুর ভরের উপর, 2 নম্বর বস্তুর উপাদানের উপর, এবং 3 নম্বর গৃহীত বা বর্জিত তাপের কারণে উষ্ণতা পরিবর্তন হবে, যেহেতু অবস্থান্তর হচ্ছে না ধরে নিচ্ছি আমরা, তাহলে উষ্ণতার পরিবর্তনের উপর।
তো বস্তুর ভরের উপর কিভাবে নির্ভর করে গৃহীত ও বর্জিত তাপ? বস্তুর ভরের উপর যদি একটা নির্দিষ্ট উপাদানের কোনো বস্তু হয়, নির্দিষ্ট উপাদানের বস্তু হয়, নির্দিষ্ট পরিমাণ উষ্ণতা পরিবর্তন করব, বৃদ্ধি বা হ্রাস করব। বৃদ্ধি করলে তাপ গ্রহণ করবে, হ্রাস করলে তাপ বর্জন করবে। তো একটা নির্দিষ্ট উপাদানের বস্তু নির্দিষ্ট পরিমাণ তাপ বৃদ্ধি বা হ্রাস করতে গেলে গৃহীত বা বর্জিত তাপ তার ভরের উপর নির্ভর করে, ভরের সঙ্গে সমানুপাতিক। বেশি ভর যদি হয় তাহলে বেশি তাপ গৃহীত বা বর্জিত হয়েছে, যদি কম ভর হয় তাহলে কম তাপ গৃহীত বা বর্জিত হয়েছে। যদি একই উপাদানের বস্তু একই পরিমাণ উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস করতে চায়, মানেটা সহজভাবে ধরা যায় এইভাবে যে একই টেম্পারেচারের একই উষ্ণতার জল নেওয়া হয়েছে 1 বাটি আর 1 হাঁড়ি। একই গরমের একই উষ্ণতার 1 বাটি জল আর 1 হাঁড়ি জল, তাকে আমি 5 ডিগ্রি করে উষ্ণতা বাড়াবো, এরও 5 ডিগ্রি বাড়াবো, এরও 5 ডিগ্রি বাড়াবো। বাটির জলকেও 5 ডিগ্রি বেশি গরম করব, হাঁড়ির জলকেও 5 ডিগ্রি বেশি গরম করব। প্রাথমিকভাবে তারা একই উষ্ণতায় আছে। তো বাটির অল্প জল অল্প তাপেই তাড়াতাড়ি 5 ডিগ্রি বেড়ে যাবে গরম, কিন্তু হাঁড়ির বেশি জল ওই একই উষ্ণতা বাড়াবো কিন্তু বেশি তাপ লাগবে, বেশি সময় লাগবে। তার মানে কি, ভর কম তো কম তাপ লাগছে, ভর বেশি তো বেশি তাপ লাগছে। আমরা যদি ঠান্ডা করি তাহলে কম ভর কম তাপ বর্জন করবে, বেশি ভর বেশি তাপ বর্জন করবে একই উষ্ণতা কমাতে চাইলে। অর্থাৎ গৃহীত বা বর্জিত তাপ যদি একই পদার্থ হয়, এটাও জল একই উপাদান, প্রথমে একই উষ্ণতায় ছিল, একই উষ্ণতার পরিবর্তন করতে যাচ্ছি, তাহলে উষ্ণতা বৃদ্ধি করতে গেলে গৃহীত তাপ, উষ্ণতা কমাতে গেলে বর্জিত তাপ। ভরের সঙ্গে সমানুপাতিক, ভর বেশি তো তাপ বেশি, ভর কম তো তাপ কম। কোন তাপ? গৃহীত বা বর্জিত তাপ। একটা বস্তুর মধ্যে ভিতরে কি পরিমাণ তাপ আছে সেটা নির্ণয় করা যায় না, পরিমাপ করা যায় না। তাপমাত্রার পরিবর্তনে গৃহীত বা বর্জিত তাপ কতটা হলো সেটা পরিমাপ করা যায়। তাহলে বস্তুর ভরের উপর কিভাবে নির্ভর করে? একই উপাদান, একই উপাদানের বস্তুর একই পরিমাণ উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস করলে বৃদ্ধি করলে তাপ গ্রহণ করতে হবে, করলে গৃহীত, আর হ্রাস করলে বর্জিত হবে। বর্জিত তাপ বস্তুর ভরের সমানুপাতিক হয়। অর্থাৎ গৃহীত বা বর্জিত তাপ যদি H হয় তাহলে H প্রপোর্শনাল টু বস্তুর ভর M। যখন উপাদান মানে বস্তুর উপাদান এবং উষ্ণতার পরিবর্তন স্থির বা নির্দিষ্ট, এটা হচ্ছে বস্তুর ভরের উপর। একই উপাদানের দুটো বস্তু ভর কম বেশি, একই পরিমাণ উষ্ণতা কমাবো বা একই পরিমাণ উষ্ণতা বাড়াবো,
তাহলে বর্জিত তাপ বা গৃহীত তাপ বেশি ভরের বস্তুর ক্ষেত্রে বেশি হবে, কম ভরের বস্তুর ক্ষেত্রে কম হবে, তাই সমানুপাতিক সম্পর্ক। 2 নম্বর নির্ভর করছে বস্তুর উপাদানের উপর। বস্তুর উপাদানের উপর একই পরিমাণ উষ্ণতা বৃদ্ধির জন্য একই ভরের দুটি বস্তুর একই ভরের দুটো বস্তু নিব, একই পরিমাণ উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস করব। একই ভরের বস্তুর একই পরিমাণ উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস করলে একই ভরের দুটো বস্তু আছে বা তিনটা বস্তু আছে, তাদের একই পরিমাণ উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস করলে গৃহীত বা বর্জিত তাপ বেশি হবে না কম হবে? বলা যাবে না কার ক্ষেত্রে বেশি হবে কার ক্ষেত্রে কম হবে। কিছু কিছু পদার্থের বস্তুর ক্ষেত্রে তাপ বেশি হয়, আর কিছু কিছু পদার্থের বস্তুর ক্ষেত্রে তাপ কম হয়। মনে করলাম 5 গ্রাম জল নিলাম, 5 গ্রাম লোহা নিলাম, বা 5 গ্রাম তেল নিলাম, ভিন্ন উপাদানের বস্তু, এটাও একই ভর এটাও একই ভর, সমান ভরের, এরও 1 ডিগ্রি উষ্ণতা বাড়াবো এরই 1 ডিগ্রি উষ্ণতা বাড়াবো, সমান ভরের কিন্তু আলাদা উপাদানের আলাদা পদার্থের, সমান ভরের কিন্তু আলাদা পদার্থের একই উষ্ণতা বাড়াবো। তাহলে একই ভরের একই উষ্ণতা বাড়াবো বা একই উষ্ণতা কমাবো, একই ভর কিন্তু পদার্থ দুটো আলাদা, তো আলাদা তাপের প্রয়োজন হবে, আলাদা তাপ গ্রহণ করবে বা আলাদা তাপ বর্জন করবে। উষ্ণতা বাড়াতে গেলে আলাদা তাপ গ্রহণ করবে, উষ্ণতা কমাতে গেলে আলাদা তাপ বর্জন করবে। কেন? উপাদান যেহেতু আলাদা, অর্থাৎ গৃহীত বা বর্জিত তাপ যদি আলাদা উপাদান হয়, ভর একই হোক, একই উষ্ণতা বাড়ায় একই উষ্ণতা কমায়, যেহেতু আলাদা উপাদান তাই আলাদা তাপের প্রয়োজন হবে। অর্থাৎ গৃহীত বা বর্জিত তাপ বস্তুর উপাদানের প্রকৃতির উপর নির্ভর করে বাড়বে না কমবে সেটা বলা যাচ্ছে না, ভিন্ন বস্তুর ক্ষেত্রে ভিন্ন হবে। একই ভরের বস্তুর একই পরিমাণ উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস করলে গৃহীত বা বর্জিত তাপ বস্তুর উপাদানের প্রকৃতির উপর নির্ভর করবে। যাকে পরবর্তীতে এই বৈশিষ্ট্যটাকে আমরা আপেক্ষিক তাপ বলবো, স্পেসিফিক হিট। যেমন জলের ক্ষেত্রে 1 গ্রাম জলের উষ্ণতা 1 ডিগ্রি বাড়াবো তো 1 ক্যালোরি লাগবে, কিন্তু 1 গ্রাম সীসার উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াবো তাহলে 0.3 ক্যালোরি লাগবে, 0.3 ক্যালোরি লাগবে, তো আলাদা। 3 নম্বর হচ্ছে উষ্ণতার পরিবর্তনের উপর। উষ্ণতার পরিবর্তনের উপর একই ভরের একই উপাদানের একই ভরের একই উপাদানের, এটাও জল এটাও জল, এটাও 5 গ্রাম এটাও 5 গ্রাম, এর 20 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াবো এর 2 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াবো, তো যার উষ্ণতা বেশি বাড়াবো তো বেশি তাপ প্রয়োজন, যার উষ্ণতা অল্প বাড়াবো তো অল্প তাপ প্রয়োজন। যদি একই উপাদান হয় একই ভরের হয়, বেশি উষ্ণতা কমাবো তো বেশি তাপ বর্জন করবে, অল্প উষ্ণতা কমাবো তো অল্প তাপ বর্জন করবে।
মানে সমানুপাতিক, উষ্ণতা পরিবর্তনের সঙ্গে সমানুপাতিক। কখন? যদি একই ভরের একই উপাদানের বস্তু হয়। একই উপাদানের একই ভরের বস্তুর গৃহীত বা বর্জিত তাপ তার উষ্ণতা বৃদ্ধি, গৃহীত মানে বৃদ্ধি, উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের অর্থাৎ উষ্ণতা পরিবর্তনের সমানুপাতিক। অর্থাৎ এখানে বলতে পারি আমরা যে উষ্ণতা গৃহীত তাপ বা বর্জিত তাপ যদি H হয় আর উষ্ণতার পরিবর্তন যদি T হয় বা T2 - T1, T2 - T1 না করে একবারে T ধরে নিলাম, যে মনে করলাম T1 ছিল, T2 হলো, কতটা পরিবর্তন? T2 - T1, তাহলে H প্রপোর্শনাল টু T2 - T1, বা মনে করলাম যে T উষ্ণতার পরিবর্তন হলো, T2 - T1 ইজুকাল টু T যদি ধরে নিই একবারে, তাহলে H প্রপোর্শনাল টু T, T মানে উষ্ণতার পরিবর্তন। যদি উষ্ণতা বৃদ্ধি পাই তাহলে তাপ গৃহীত হবে, যদি উষ্ণতা হ্রাস পাই তাহলে তাপ বর্জিত হবে। তো গৃহীত হোক বা বর্জিত হোক কার উপর নির্ভর করবে? উষ্ণতার পরিবর্তনের উপর। এখানে কে স্থির থাকবে? উপাদান, বস্তুর উপাদান ও ভর যদি স্থির থাকে তবেই। এবার আমরা যৌগিক ভেদের ফর্মুলা করে পাই, দুটোকে যদি একসঙ্গে কম্বাইন করি তাহলে কি পাবো? অতএব কি পাই? এটা একসঙ্গে করলে, কম্বাইন করলে H প্রপোর্শনাল টু MT। এই সমানুপাতিক সম্পর্ক থেকে যদি আমরা সমীকরণ আনতে চাই তাহলে এখান থেকে লিখতে হয় H ইজুকাল টু M, একটা ধ্রুবক S ইন্টু T। এখানে S হচ্ছে ভেদ ধ্রুবক, এখানে S একটি ধ্রুবক। কার উপর নির্ভর করে? বস্তুর উপাদানের উপর। S একটি ধ্রুবক, বস্তুর উপাদানের উপর নির্ভর করে। একটা নির্দিষ্ট উপাদানের জন্য S এর একটা নির্দিষ্ট মান, উপাদান পাল্টে গেল, S পাল্টে গেল, কিন্তু নির্দিষ্ট উপাদানের জন্য S নির্দিষ্ট বা ধ্রুবক। এই ধ্রুবকটাকেই বলা হচ্ছে আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট। তাহলে আলোচনা করব আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট। আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট। বস্তুর উপাদানের প্রকৃতির নিজস্ব বৈশিষ্ট্য এটি। বস্তুর উপাদানের প্রকৃতি বা উপাদানের উপর নির্ভর করছে আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ বলতে একক ভরের কোনো পদার্থের, এই যে বোর্ডটা আছে, এর একক ভরের উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করতে কি পরিমাণ তাপ লাগে। গোটাটার বিচার পরে করব, আগে একক ভরের উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করতে কি পরিমাণ তাপ প্রয়োজন হয় সেটি হচ্ছে আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট। কোনো পদার্থের একক ভরের
একক উষ্ণতা বা 1 ডিগ্রি উষ্ণতা, কোনো পদার্থের একক ভরের একক উষ্ণতা বা 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় তাকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট বলে। যেমন জলের 1 গ্রাম জলের উষ্ণতা 1 ডিগ্রি বাড়াবো, 1 ক্যালোরি তাপ লাগে। কিন্তু 1 গ্রাম তেলের, মনে করলাম যে সরিষার তেল, 1 গ্রাম সরিষার তেলের তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াবো, 1 ক্যালোরি লাগবে না, কম লাগবে। তাহলে এটাও 1 গ্রাম, এটাও 1 গ্রাম, এরও 1 ডিগ্রি বাড়াবো উষ্ণতা, এরও 1 ডিগ্রি উষ্ণতা বাড়াবো। কারো ক্ষেত্রে বেশি তাপ লাগছে, যেমন জলের ক্ষেত্রে, কারো ক্ষেত্রে কম তাপ লাগছে, যেমন তেলের ক্ষেত্রে। তাহলে কোনো পদার্থের মোট ভরের কথা বলছে না, একক ভরের একক উষ্ণতা বা 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করব, তাতে যে পরিমাণ তাপ লাগে তাকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে। আপেক্ষিক তাপ, দুটি বস্তু, এর মনে করলাম আপেক্ষিক তাপ স্পেসিফিক হিট, আরেকটা বস্তুর আপেক্ষিক তাপ S2, এটা হচ্ছে মনে করলাম কম, একটা বস্তুর আপেক্ষিক তাপ কম, আর একটা বস্তুর আপেক্ষিক তাপ বেশি। তার মানে কি, সমপরিমাণ, এর আপেক্ষিক তাপ কম, এর আপেক্ষিক তাপ বেশি, সমপরিমাণ বা সমভরের যদি বস্তু নিই, সমান উষ্ণতা যদি বাড়াতে চাই, তাহলে এটাতে আপেক্ষিক তাপ যেহেতু কম, কম তাপ লাগবে, কম তাপেই ওই উষ্ণতা বৃদ্ধি পাবে। আর যেহেতু এর স্পেসিফিক হিট বেশি, তাহলে বেশি তাপে এর যতটা উষ্ণতা বৃদ্ধি পেয়েছে, এরও সেই উষ্ণতা বাড়াতে গেলে বেশি তাপ লাগবে। তাহলে বেশি তাপে সেই উষ্ণতা, ওই একই পরিমাণ উষ্ণতা বৃদ্ধি পাবে। আরও সহজ কথায় যদি বলি, স্পেসিফিক হিট কম, যেমন তেলের স্পেসিফিক হিট কম, তাড়াতাড়ি গরম হয়ে যায়, আবার তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তাই স্পেসিফিক হিট যদি কম হয়, আপেক্ষিক তাপ যদি কম হয়, তাহলে তাড়াতাড়ি গরম, তাড়াতাড়ি ঠান্ডা হয়। আর স্পেসিফিক হিট বেশি, তাহলে গরম হতেও সময় লাগবে, আবার ঠান্ডা হতেও সময় লাগবে। কেন? বেশি তাপ গ্রহণ করে গরম হয়, বেশি তাপ বর্জন করে ঠান্ডা হয়। তাহলে একটা যদি উনুনে বসাই, একটা যদি হিটারে বা স্টোভে বসাই, দুটো জিনিসকে, এর স্পেসিফিক হিট কম, কম তাপ পেলেই তো গরম হয়ে গেল। এই স্পেসিফিক হিট বেশি, তাই বেশি তাপে গরম হবে। তো বেশি তাপ, একই হিটার যদি হয়, বেশি তাপ পেতে গেলে বেশি সময় লাগবে। তো এটা ধীরে ধীরে গরম হবে, আবার ঠান্ডা করার সময় ধীরে ধীরে ঠান্ডা হবে। তাই ধীরে ধীরে গরম হয় এবং ধীরে ধীরে ঠান্ডাও হয়। স্পেসিফিক হিট বেশি, বেশি তাপ নিয়ে তারপরে উষ্ণতার পরিবর্তন সমান হবে। দুটা বস্তু, স্পেসিফিক হিট বেশি, স্পেসিফিক হিট কম, যার কম অল্প তাপেই গরম হয়ে যাবে, অল্প তাপ ছাড়লেই ঠান্ডা হয়ে যাবে। স্পেসিফিক হিট বেশি, বেশি তাপে ওই গরমটা হবে, ওই উষ্ণতা বাড়তে বেশি তাপ গ্রহণ করবে, আবার ওই উষ্ণতা কমাতে বেশি তাপ ছাড়বে। তো একই যদি হিটার হয়, তাহলে বেশি তাপ বেশি
তাপ গ্রহণ করতে বেশি সময় নেবে, তাই ধীরে ধীরে গরম হয়, ধীরে ধীরে ঠান্ডা হয় যার আপেক্ষিক তাপ বেশি। তাড়াতাড়ি গরম হয় আবার তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায় যার আপেক্ষিক তাপ কম। যেমন মাছ ভাজার সময় তেল তাড়াতাড়ি গরম হয় আবার তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায়। আর জল গরম হতেও সময় নেই আর ঠান্ডা হতেও সময় নেই, কারণ জলের আপেক্ষিক তাপ বেশি। অর্থাৎ একই পরিমাণ জল, একই পরিমাণ তেল নেব, একই পরিমাণ উষ্ণতা বাড়াবো, জল অনেক বেশি তাপ খাবে আগে, তারপরে এর সমান উষ্ণতা বৃদ্ধি হবে। আর অল্প তাপেই উষ্ণতা বৃদ্ধি পাবে। অর্থাৎ জলের ক্ষেত্রে তাপের শোষণটা বেশি হয়, তারপরে উষ্ণতাটা বৃদ্ধি পায়। তেলের ক্ষেত্রে তাপের শোষণটা কম হয়। মেটালের ক্ষেত্রে তাপের শোষণ আরও কম, তাই অল্প তাপেই গরম হয় মেটাল। যার তাপের শোষণ কম হয় তার তড়িৎ রোধ কম হয়, অর্থাৎ তড়িৎ পরিবাহী হয়, তাপের পরিবাহী হয়, তড়িতের পরিবাহী হয়। তো স্পেসিফিক হিট কম আর বেশি আমরা আলোচনা করলাম। কমের উদাহরণ তেল বা সীসা বা তামা বা লোহা। তেলই নিলাম, কী তেল? সরিষার তেল বা কোনো একটা তেল। আর এটা উদাহরণ হচ্ছে জল। জলের স্পেসিফিক হিট বেশি। এইচ ইকুয়াল টু কি? এমএসটি। তো স্পেসিফিক হিট কি? ভর যদি একক হয়, উষ্ণতাও যদি পরিবর্তন একক হয়, অর্থাৎ ইকুয়াল টু 1 হলে, উষ্ণতার পরিবর্তন যদি 1 হয়, তাহলে কি হচ্ছে? এস ইকুয়াল টু এইচ হচ্ছে, MO1 TO1, তাহলে এইচ ইকুয়াল টু এস বা এস ইকুয়াল টু এইচ, মানে স্পেসিফিক হিট ইকুয়াল টু এইচ। কখন? ভর একক, উষ্ণতা পরিবর্তন একক। তাই বলছি কোনো পদার্থের একক ভরের একক উষ্ণতা বা 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন বা যে তাপ লাগে তাকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে। এবার আসছি আমরা এককে। সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কি? ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড। এস ইকুয়াল টু কি? ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড। এখান থেকে পাচ্ছি এস ইকুয়াল টু এইচ বাই এমটি। এম একক, টি একক, কিন্তু এম এর মান 1, টি এর মান 1, কিন্তু এককগুলো তো থাকবে। এইচ এর মান হচ্ছে, এইচ এর একক হচ্ছে ক্যালোরি, এম হচ্ছে গ্রাম, টি হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড যেহেতু টেম্পারেচার। তাহলে সিজিএস পদ্ধতিতে স্পেসিফিক হিটের একক কি? ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাই এটার একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড, বা এটাকে বলা যায় ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, বা বানান করে লেখা যায় ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড। আর এসআই পদ্ধতিতে সিজিএস হলো এফপিএস পদ্ধতিতে। এফপিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কি? এইচ এর একক হচ্ছে ব্রিটিশ থার্মাল ইউনিট। এখান থেকে দেখব এইচ এর মান, এস বলতে এইচ বাই এমটি। এমটি মানে একক ভর একক উষ্ণতা মানে এক, কিন্তু এদের ইউনিটগুলো তো থাকবে। ইউনিটগুলা, এম এর ইউনিট হচ্ছে পাউন্ড এফপিএসে, টি এর ইউনিট হচ্ছে ফারেনহাইট, ডিগ্রি ফারেনহাইট। তাহলে কি হবে? এইচ ব্রিটিশ থার্মাল ইউনিট, তার মানে বিটিইউ পার পাউন্ড পার ডিগ্রি ফারেনহাইট, বা এটাকে বলা যায়, কি বলা যায়, বিটিইউ ব্রিটিশ থার্মাল ইউনিট পার পাউন্ড মানে -1 পার ডিগ্রি ফারেনহাইট মানে -1।
এটা হচ্ছে তাহলে এফপিএস পদ্ধতিতে। আরেকটা হচ্ছে এসআই বা ইমকেএস। এসআই পদ্ধতিতে কী হবে ইউনিট আপেক্ষিক তাপের। আপেক্ষিক তাপের ইউনিট এখান থেকে দেখি এইচ। এইচ বলতে জুল, এম বলতে কেজি, আর টি বলতে কেলভিন, বা এটাকে বলা হয় জুল পার কেজি পার কেলভিন, ডিগ্রি হয় না এখানে। তাহলে এই হচ্ছে আপেক্ষিক তাপের একক। সিজিএসএ ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড, পার দুইবার দিতে হয় না, একবার দিলেই হয়। বা ইনভার্স দিয়ে বললে ক্যালোরি, গ্রাম ইনভার্স, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। এফপিএসএ ব্রিটিশ থার্মাল ইউনিট পার পাউন্ড পার ফুট, ফুট বলছি সরি, ডিগ্রি ফারেনহাইট। ব্রিটিশ থার্মাল ইউনিট পাউন্ড ইনভার্স, ডিগ্রি ফারেনহাইট ইনভার্স, এখান থেকে পেয়ে যাচ্ছি। এটা জুল পার কেজি পার কেলভিন, বা জুল কেজি ইনভার্স, এবং কেলভিন ইনভার্স হচ্ছে আপেক্ষিক তাপের একক। এবার আলোচনা করব তাপগ্রাহিতা ও জল সম, অর্থাৎ থার্মাল ক্যাপাসিটি অ্যান্ড ওয়াটার ইকুইভ্যালেন্ট নিয়ে। তা প্রথমে তাপগ্রাহিতা। তাপগ্রাহিতা অর্থাৎ থার্মাল ক্যাপাসিটি। থার্মাল ক্যাপাসিটি কোনো বস্তুর হয়, কোনো একটা বস্তু, মনে করলাম আমি বোর্ডটা, কোনো একটা বস্তুর উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করতে মোট যে তাপ লাগে, একটা বস্তুর উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করতে বা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে বলা হয় ওই বস্তুর তাপগ্রাহিতা বা থার্মাল ক্যাপাসিটি। কোনো বস্তুর একক উষ্ণতা অথবা 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন, কোনো বস্তুর একক উষ্ণতা বা 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে ওই বস্তুর তাপগ্রাহিতা বা থার্মাল ক্যাপাসিটি বলে। গতবার ছিল আপেক্ষিক তাপ। একক ভরের কোনো পদার্থের একক উষ্ণতা বৃদ্ধি করতে, একক ভরের কোনো পদার্থের একক উষ্ণতা বৃদ্ধি করবে, একক ভর ছিল, এখানে একক ভর না, গোটা বস্তুটাই। কোনো বস্তুর একক উষ্ণতা বা 1 ডিগ্রি সেন্টিগ্রেড 1 ডিগ্রি উষ্ণতা, সেন্টিগ্রেড বলবো না, সিজিএসএ সেন্টিগ্রেড হবে। কোনো বস্তুর একক উষ্ণতা বা 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন বা যে পরিমাণ তাপ লাগে তাকে ওই বস্তুর তাপগ্রাহিতা বলে। আমরা কি জানি, উষ্ণতা বৃদ্ধি করতে বা হ্রাস করতে কি সূত্র হয়? H = mst। এখানে বস্তুর ভর সমান m হলে উষ্ণতা বৃদ্ধি T সমান কি হবে? 1। এই যে বলছে একক উষ্ণতা, তাহলে এটা 1 হবে। তাহলে প্রয়োজনীয় তাপ H কি হবে? এই ফর্মুলাতে যদি বসাই m টাইমই থাকবে, যেহেতু গোটা ভরের বস্তু, আর T এর মানটা 1 হবে, তাহলে H = ms। বা তাপগ্রাহিতা, H বলতে তাপগ্রাহিতা বলছি আমরা,
এম বলতে বস্তুর ভর, আর এস বলতে কি জানলাম, বস্তুর আপেক্ষিক তাপ বা পদার্থের আপেক্ষিক তাপ। এই লাইন থেকে কি লিখতে পারি আমরা, আপেক্ষিক তাপ সমান তাপগ্রাহিতা বাই বস্তুর ভর। তাহলে বস্তুর ভর যদি একক হয়ে যায় তাহলে তাপগ্রাহিতা আর আপেক্ষিক তাপ সমান বস্তুর তাপগ্রাহিতা আর ওই বস্তুর আপেক্ষিক তাপ বা ওই পদার্থের আপেক্ষিক তাপ সমান হয়ে যায়। কখন, বস্তুর ভর যদি একক হয়। তাহলে একক ভরের তাপগ্রাহিতাই বস্তুর আপেক্ষিক তাপ। কি লেখা যায়, একক ভরের, বস্তুর একক ভরের তাপগ্রাহিতাই বস্তুর আপেক্ষিক তাপ। একক ভরের তাপগ্রাহিতাই বস্তুর বা পদার্থের আপেক্ষিক তাপ। তাপগ্রাহিতা তার যদি আমরা একক বলি, তাপগ্রাহিতার একক, তাপগ্রাহিতার একক, তাহলে সিজিএস পদ্ধতিতে কী হবে, কতটা তাপ লাগছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে। তাই সিজিএসে কী হবে, ক্যালোরি, কত ক্যালোরি তাপ লাগছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে, ভর এখানে ফ্যাক্টর না, তাহলে হচ্ছে ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড বা ক্যালোরি ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। এফপিএস পদ্ধতিতে তাপগ্রাহিতার একক ব্রিটিশ থার্মাল ইউনিট বিটিইউ পার ডিগ্রি ফারেনহাইট বা বিটিইউ ডট ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। আর এসআই পদ্ধতিতে তাপগ্রাহিতার একক কি, তাপের একক হচ্ছে জুল, কত জুল তাপ লাগছে 1 কেলভিন বৃদ্ধিতে, তাহলে জুল পার কেলভিন বা জুল কেলভিন ইনভার্স। এ হচ্ছে তাপগ্রাহিতার একক। নিজে চিন্তা করে যাবে যে কত ক্যালোরি তাপ লাগলো ওই 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে সিজিএসে, কত বিটিইউ তাপ লাগলো ওই 1 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি করতে। ভর তো এখানে থাকবে না, টোটাল ভরটাকেই তো বৃদ্ধি করছি, তাই ভর এখানে থাকছে না। তাহলে এইচ ইজ ইকুয়াল টু এম আর এস, এসের ইউনিটে এম গুণ করে দিলে এই তাপগ্রাহিতার একক পেয়ে যাব। তাপগ্রাহিতা বলতে কিছু পরিমাণ তাপকে বোঝাচ্ছে, 1 ডিগ্রি একক উষ্ণতা বৃদ্ধিতে কি পরিমাণ তাপ লাগছে, তাই তাপগ্রাহিতা বলতে তাপকে বোঝাচ্ছে। এবার আলোচনা করব আমরা জল সম। জল সম আর কিছুই না, যদি বলি এই বোর্ডের তাপগ্রাহিতা কত, তাহলে বোর্ডের গোটা বস্তুটার, এই বস্তুটার তাপমাত্রা একক পরিমাণ বৃদ্ধি করব। সিজিএসে করলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড, এফপিএসে করলে 1 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি করব, এসআইতে করলে 1 কেলভিন উষ্ণতা বৃদ্ধি করব। তাই একক উষ্ণতা বৃদ্ধি, কোনো একটা বস্তু, মনে করলাম এই পেনটার তাপগ্রাহিতা কত, তাহলে এই বস্তুটার, গোটা বস্তুটার একক উষ্ণতা বাড়াতে কি পরিমাণ তাপ লাগে, সেটা হচ্ছে বস্তুটার তাপগ্রাহিতা। আর জল সম ওই তাপ দিয়ে কি পরিমাণ ভরের জলের উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করা যায়, সেটা হচ্ছে এই বস্তুর জল সম। এই বস্তুটার জল সম কত পরিমাণ জলের সমান এই বস্তুটা, এই বস্তুটার উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করতে
যে তাপ লাগে সেই তাপ দিয়ে কি পরিমাণ ভরের জলের উষ্ণতা 1 ডিগ্রি বাড়া যায়। এর 1 ডিগ্রি বাড়াতে যে পরিমাণ তাপ লাগে ওই তাপ দিয়ে কি পরিমাণ জলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করা যায়। ভর আলাদা হতেই পারে, পদার্থ আলাদা। এর জল সম কত, তাহলে এর 1 ডিগ্রি তাপ উষ্ণতা বাড়াতে কি পরিমাণ তাপ লাগছে, যে পরিমাণ তাপ লাগছে ওই তাপটা দিয়ে কি পরিমাণ জলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করা যায় বা একক পরিমাণ বৃদ্ধি করা যায়। যে পরিমাণ জলের ভরের উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করা যায় এর তাপ দিয়ে, এর তাপ বলতে এর 1 ডিগ্রি বৃদ্ধি করার তাপ দিয়ে, ওই জলের ভরকে এটার জল সম বলে। কোনো বস্তুর জল সম বলতে কত পরিমাণ জলের সমান, ওয়াটার ইকুইভ্যালেন্ট। কোনো একটা বস্তুর জল সম কত, তাহলে কোনো বস্তুর উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করতে বা কোনো বস্তুর একক উষ্ণতা বা 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় যে পরিমাণ তাপের প্রয়োজন সেই তাপ দিয়ে যে পরিমাণ ভরের জলের একক উষ্ণতা বৃদ্ধি করা যায়, বুঝে গেলে বানিয়ে বানিয়ে লেখা যাবে, একক উষ্ণতা বৃদ্ধি করা যায় তাকে বলতে সেই পরিমাণ জলকে ওই বস্তুর জল সম বলে। ওই বস্তুর জল সম বলে। কোনো বস্তুর একক উষ্ণতা বা 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন সেই তাপ দিয়ে যে পরিমাণ ভরের জলের একক উষ্ণতা বৃদ্ধি করা যায় সেই পরিমাণ জলকে ওই বস্তুর জল সম বলে। মনে করলাম এই বোর্ডটার জল সম কত, এই যে বোর্ডটা আছে তার 1 ডিগ্রি বৃদ্ধি করতে মনে করলাম 300 ক্যালোরি তাপ লাগবে। মনে করলাম 300 ক্যালোরি তাপ লাগবে এই বোর্ডটার 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করতে, সিজিএসে গল্পটা বলছি। তা 300 ক্যালোরি দিয়ে কি পরিমাণ জলের উষ্ণতা 1 ডিগ্রি বাড়ানো যায়, 300 গ্রাম জলের। তাহলে বোর্ডটা ইকুইভ্যালেন্ট টু 300 গ্রাম জল। এই বোর্ড, এটাকে আমি 300 গ্রাম জল ভাবতেই পারি, কারণ এর 1 ডিগ্রি বাড়াতে যে পরিমাণ তাপ লাগছে ওই তাপটা দিয়ে 300 গ্রাম জলের উষ্ণতা 1 ডিগ্রি বাড়ানো যাচ্ছে। তাহলে এই বোর্ড ইকুইভ্যালেন্ট টু 300 গ্রাম ওয়াটার। এই বোর্ড ইকুইভ্যালেন্ট টু 300 গ্রাম ওয়াটার। তাহলে কোনো বস্তুর একক উষ্ণতা বৃদ্ধি করতে বা 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে সেই তাপ দিয়ে যে পরিমাণ ভরের জলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করা যায় বা একক উষ্ণতা বৃদ্ধি করা যায় ওই জলকে ওই বস্তুর জল সম বলে। জল সমের একক কি? জল সমের একক মানে জলের একক, জলের ভরের একক। জলের ভরের একক জল সম বলতে জলের ভর। তাহলে সিজিএসে কি হবে? সিজিএসে হবে গ্রাম, এফপিএসে কি হবে? পাউন্ড। তাহলে এসআইতে কি হবে? কেজি।
এটা হচ্ছে জল সমের একক। যদি বলি তাপগ্রাহিতা আর জল সমের মধ্যে পার্থক্য কি? তাপগ্রাহিতা আর জল সম। তাপগ্রাহিতা সংজ্ঞাটা বলতে পারি যে কোনো বস্তুর একক উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে ওই তাপটাই তাপগ্রাহিতা বস্তুটির। আর জলসম বলতে কোনো বস্তুর একক উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে ওই তাপটা দিয়ে কী পরিমাণ জলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করা যায় ওই জলটা হচ্ছে বস্তুটার জলসম। তো তাপগ্রাহিতা বলতে কিছু পরিমাণ তাপকে বোঝায়। তাপগ্রাহিতা বলতে অ্যাকচুয়ালি কিছু পরিমাণ তাপকে বোঝায়। তাপগ্রাহিতা বলতে কিছু পরিমাণ তাপ, অ্যাকচুয়ালি 1 ডিগ্রি একক পরিমাণ বৃদ্ধি করতে কতটা তাপ লাগে তাপকে বোঝাচ্ছে তাপগ্রাহিতা। জলসম বলতে জলের পরিমাণকে বোঝাচ্ছে, কিছু পরিমাণ জলকে বোঝায়। জলসম বলতে কিছু পরিমাণ জলকে বোঝায়। তাপগ্রাহিতার একক মানে তাপের একক। জলসম বলতে জলের ভরের একক। এখানে শুধু প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড এক্সট্রা থাকবে, প্রতি ডিগ্রি সেন্টিগ্রেডে প্রতি ডিগ্রি ফারেনহাইট বা প্রতি কেলভিন এটা থাকবে। এককগুলো আমরা আলোচনা করেছি। এবার আলোচনা করব ক্যালোরিমিতির মূলনীতি। তাপের গ্রহণ বা তাপের বর্জন পরিমাপ করার জন্য যে ক্যালোরিমিতির মূলনীতি রয়েছে, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি, মানে ক্যালোরিমিতির মূলনীতি আমরা আলোচনা করব। বিষয়টা কি, দুটি ভিন্ন উষ্ণতার বস্তু, কম উষ্ণতা বেশি উষ্ণতা, ভিন্ন উষ্ণতার বস্তু যদি পারস্পরিক তাপীয় সংস্পর্শে রাখা যায়, তাপীয় সংস্পর্শ মানে হয় টাচ করে বা পাশাপাশি, যাতে তাদের মধ্যে তাপের আদান প্রদান হয়। কেন? ভিন্ন উষ্ণতা, আলাদা আলাদা উষ্ণতা, একটার কম একটার বেশি। বেশি উষ্ণতার বস্তু মানে উষ্ণতর বস্তু, যেহেতু উষ্ণতা বেশি ও তাপ ছেড়ে দেবে কম উষ্ণতার বস্তুকে, আর কম উষ্ণতার বস্তু সেই তাপ গ্রহণ করবে। তো কম উষ্ণতার বস্তু সেই তাপ গ্রহণ করলে ধীরে ধীরে উষ্ণতা বৃদ্ধি পাবে। বেশি উষ্ণতার বস্তু তাপ ছেড়ে দেবে, তাই ধীরে ধীরে উষ্ণতা কমবে। ততক্ষণ ধরে এই তাপের আদান প্রদান চলবে যতক্ষণ না দুইটি বস্তুর উষ্ণতা সমান হয়ে যায়। যখন দুইটি বস্তুর উষ্ণতা সমান হয়ে যাবে তখন তাপ সঞ্চালন বন্ধ হয়ে যাবে। সমান উষ্ণতায় চলে আসলে তাদের বলা হয় তাপীয় সাম্যাবস্থা। দুটি ভিন্ন উষ্ণতার বস্তু পারস্পরিক তাপীয় সংস্পর্শে থাকলে বেশি উষ্ণতার বস্তু তাপ বর্জন করবে, কম উষ্ণতার বস্তু বা শীতলতর বস্তু সেই তাপ গ্রহণ করবে। উষ্ণতর বস্তু তাপ বর্জন করে ধীরে ধীরে উষ্ণতা হ্রাস পাবে, আর শীতলতর বস্তু উষ্ণতা গ্রহণ করে ধীরে ধীরে তার উষ্ণতা বৃদ্ধি পাবে। এই তাপ সঞ্চালন প্রক্রিয়া ততক্ষণ স্থায়ী হবে যতক্ষণ না দুইটি বস্তুর তাপীয় সাম্যাবস্থায় উপনীত হচ্ছে, মানে উষ্ণতা সমান হয়ে যাচ্ছে। এই অবস্থায় যদি বস্তু সংস্থার তাপ বাইরে না চলে যায় বা বাইরের কোনো তাপ এই বস্তু সংস্থার মধ্যে না আসে, বস্তু দুটি যদি পারস্পরিক বিক্রিয়া না করে, কারণ রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হতে পারে, শোষণ হতে পারে, তাহলে শক্তির সংরক্ষণ নীতি অনুযায়ী ক্যালোরিমিতির নীতিটি হলো উষ্ণতর বস্তু দ্বারা বর্জিত তাপ সমান শীতলতর বস্তু দ্বারা গৃহীত তাপ। তাহলে কি লিখলাম? ক্যালোরিমিতির মূলনীতি ভিন্ন উষ্ণতার দুটি বস্তুকে পরস্পরের তাপীয় সংস্পর্শে আনলে উষ্ণতর বস্তুটি তাপ বর্জন করবে এবং শীতলতর বস্তুটি সেই তাপ গ্রহণ করবে। ফলে উষ্ণতর বস্তুটির উষ্ণতা ক্রমশ হ্রাস পাবে, মানে কমবে, আর শীতলতর বস্তুটির উষ্ণতা ক্রমশ বৃদ্ধি পাবে। এই তাপ সঞ্চালন ততক্ষণ স্থায়ী হবে যতক্ষণ না উভয় বস্তুর উষ্ণতা সমান হয়ে যায়, অর্থাৎ তারা তাপীয় সাম্যাবস্থায় পৌঁছায় বা আসে। যখন তাপীয় সাম্যাবস্থায় আসবে, সমান সমান উষ্ণতা হবে,
তাপ সঞ্চালন বন্ধ। এই অবস্থায় বস্তু সংস্থার কোনো তাপ যদি বাইরে না যায় বা বাইরের কোনো তাপ বস্তু সংস্থায় না আসে এবং বস্তু দুটির মধ্যে রাসায়নিক বিক্রিয়া না হয়, মানে তাপের উৎপাদন বা শোষণ না হয়, তাহলে ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী উষ্ণতর বস্তু মোট যে তাপ বর্জন করবে আর শীতলতর বস্তু মোট যে তাপ গ্রহণ করবে তারা পরস্পর সমান। অর্থাৎ ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী উষ্ণতর বস্তু দ্বারা বর্জিত তাপ, বর্জিত মোট তাপ বা তাপ বললেই হলো, সমান শীতলতর বস্তু দ্বারা গৃহীত তাপ। বা বলা যায় বর্জিত তাপ সমান গৃহীত তাপ। বর্জিত তাপ মানে উষ্ণতর বস্তু বেশি উষ্ণতা যার সে তাপ বর্জন করেছে, শীতলতর বস্তু সেই তাপ গ্রহণ করেছে, যে বেশি ছিল তাপ বর্জন করে করে উষ্ণতা কমে গেল, যে উষ্ণতা কম ছিল সেই তাপ গ্রহণ করে করে উষ্ণতা বেড়ে গেল। কতক্ষণ গ্রহণ বর্জন চলবে? যতক্ষণ না দুজনে সমান উষ্ণতায় আসে, সাম্যাবস্থায় আসে। তো এই অবস্থায় যদি বাইরের তাপ বস্তু সংস্থায় না আসে, বস্তু সংস্থার তাপ বাইরে না যায়, তাহলে বস্তু দুটির মধ্যে রাসায়নিক বিক্রিয়া না হয়, তাহলে ক্যালোরিমিতির মূলনীতি কী বলছে? উষ্ণতর বস্তু দ্বারা বর্জিত মোট তাপ আর শীতলতর বস্তু দ্বারা গৃহীত মোট তাপ তারা পরস্পর সমান। এবার উচ্চ মানের উষ্ণতা নির্ণয়, মানে কোনো চুল্লি বা অগ্নিশিখার উষ্ণতা নির্ণয় করা যায় কিভাবে? থার্মোমিটারের সাহায্যে না, পারদ থার্মোমিটারের সাহায্যে ওই চুল্লির উষ্ণতা বা অগ্নিশিখার উষ্ণতা নির্ণয় করা যাবে না, বার্স্ট হয়ে যাবে থার্মোমিটার, বিস্ফোরণ ঘটবে। তাহলে কিভাবে নির্ণয় করা যাবে একটা চুল্লির উষ্ণতা বা একটা অগ্নিশিখার উষ্ণতা? ক্যালোরিমিটারের সাহায্যে। ক্যালোরিমিতির মূলনীতিকে প্রয়োগ করে অতি সহজে ক্যালোরিমিটারের সাহায্যে অগ্নিশিখার বা চুল্লির উচ্চ উষ্ণতা নির্ণয় করা যায়। কিসের মাধ্যমে? ক্যালোরিমিটারের মাধ্যমে। এবং ক্যালোরিমিতির মূলনীতি যেটা শিখলাম যে উচ্চতর উষ্ণতার বস্তু দ্বারা বর্জিত তাপ আর শীতলতর বস্তু দ্বারা গৃহীত তাপ পরস্পর সমান। দুটা বস্তু, একজন তাপ ছাড়বে, একজন সেই তাপ গ্রহণ করবে, তারা যদি ভিন্ন উষ্ণতায় থাকে ততক্ষণ তাপ সঞ্চালন চলবে যতক্ষণ না উভয়ে সমান উষ্ণতায় আসছে, তাপীয় সাম্যাবস্থায় আছে। তো ক্যালোরিমিটারে এই ক্যালোরিমিতির মূলনীতিকে কাজে লাগিয়ে আমরা অতি সহজেই উচ্চ উষ্ণতা বলতে চুল্লির উষ্ণতা বা অগ্নিশিখার উষ্ণতার মান নির্ণয় করতে পারি ক্যালোরিমিটারকে ব্যবহার করে। ক্যালোরিমিটারের সাহায্যে নির্ণয় করতে পারি। ক্যালোরিমিটার কি? ক্যালোরিমিটার তামার তৈরি বা ধাতব একটি চৌমাকৃতি পাত্র বিশেষ। তামার একটা পাত্র যেখানে ক্যালোরিমিতিক তরল থাকে। এখানে বেশিরভাগ ক্ষেত্রে জল ব্যবহার করা হয় ক্যালোরিমিতিক তরল হিসাবে, ক্যালোরিমিতিক পদার্থ হিসাবে। একটা ঢাকনা আছে, এখানে একটা থার্মোমিটার ডুবানো থাকে। একটা স্ট্যান্ডের সাহায্যে এই থার্মোমিটারটি আটকানো থাকে। এটা কি? থার্মোমিটার। আর এখানে একটা আলোড়ক থাকে, ঘাটানোর জন্য। এখানে ক্যালোরিমিতিক তরল নেওয়া হয়। এবার অগ্নিশিখার বা চুল্লির উষ্ণতা যদি পরিমাপ করতে হয় তো সেই চুল্লিতে একটা কঠিন বস্তু যার গলনাঙ্ক চুল্লির উষ্ণতার চাইতে বেশি। পদ্ধতিটা বলছি,
যে একটা কঠিন বস্তু যার গলনাঙ্ক চুল্লির উষ্ণতার চাইতেও বেশি, চুল্লির উষ্ণতায় চুল্লিতে রেখে দিলে চুল্লির সমপরিমাণ উষ্ণতা অর্জন করবে কিন্তু গলবে না, এরকম একটা কঠিন বস্তু যার ভর এবং আপেক্ষিক তাপ জানা, তাকে এর মধ্যে ফেলে দিতে হবে, এই তরলের মধ্যে, এবং আলোরক দিয়ে একটু নাড়ানো হবে। তাহলে কঠিন বস্তু কি করবে? তাপ বর্জন করবে। আর এই তরল যার উষ্ণতা জানা, সে তাপ গ্রহণ করবে। তাহলে মনে করলাম এটা চুল্লির উষ্ণতাই আছে, চুল্লিতে অনেকক্ষণ ধরে দীর্ঘক্ষণ ধরে গরম করা হয়েছে, চুল্লির উষ্ণতা অর্জন করেছে, তারপরে এখানে ফেলা হলো। তো এই অবস্থায় এটার উষ্ণতা মনে করলাম T2। আর এখানে যে তরল পদার্থ রয়েছে ক্যালোরিক তরল, তার উষ্ণতা বা ক্যালোরিমিটার সমেত তার উষ্ণতা এটা হচ্ছে মনে করলাম T2, T1। এটা উচ্চ উষ্ণতা, এটা নিম্ন উষ্ণতা। ভিন্ন উষ্ণতার বস্তু যখন একসঙ্গে আসলো, তখন উচ্চ উষ্ণতার বা চুল্লি উষ্ণতার যে কঠিন বস্তু, সেটা তাপ বর্জন করবে। এই তরলটা, ক্যালোরিক তরলটা তাপ গ্রহণ করবে, তাই তরলের উষ্ণতা বৃদ্ধি পাবে। এমন তরল নেওয়া হয়, এমন থার্মোমিটার নেওয়া হয় যে উষ্ণতা বৃদ্ধি পেয়ে এরা যে তাপীয় সাম্যে পৌঁছাবে, যে সাধারণ তাপমাত্রায় পৌঁছাবে, তার থেকে বেশি তাপমাত্রা এ পরিমাপ করতে পারে। তাতে কি হবে? এই ক্যালোরিমিটার তরল সহ ক্যালোরিমিটারের তাপমাত্রা, প্রাথমিক তাপমাত্রা ছিল T1। যখন উচ্চ উষ্ণতার কঠিন বস্তু এখানে আসলো, আলোরক দিয়ে নাড়ানো হলো, তখন সাধারণ উষ্ণতা, এটার তরলের বা ক্যালোরিমিটারের উষ্ণতা বাড়তে বাড়তে পাথরের কঠিন পদার্থের উষ্ণতা কমতে কমতে একটা সাধারণ উষ্ণতায় পৌঁছালো, মনে করলাম সেটা T। এটা কমতে কমতে আসলো, এটা বাড়তে বাড়তে আসলো, সাধারণ উষ্ণতায় পৌঁছালো, যার মান হচ্ছে T। তাহলে কি হবে? ধরি চুল্লিতে দীর্ঘ সময় ধরে কঠিন বস্তুটি উত্তপ্ত করা হয়েছে। ধরি চুল্লিতে দীর্ঘ সময় ধরে কঠিন বস্তুটি উত্তপ্ত হয়েছে, কঠিন বস্তুর উষ্ণতা সমান চুল্লির বা অগ্নিশিখার উষ্ণতা সমান T2। এটা উচ্চ উষ্ণতা। কঠিন বস্তুর ভর কত? মনে করলাম ক্যাপিটাল M। আপেক্ষিক তাপ মনে করলাম S। এবার আসছি ক্যালোরিমিটার, আলোরক সহ ক্যালোরিমিটার আর ক্যালোরিমিতিক তরল বা জলের, এখানে মনে করো জল নেওয়া হয়েছে, তাহলে আলোরক সহ ক্যালোরিমিটারের জল সম, যেহেতু জল নেওয়া হয়েছে তরলটা, তাই ক্যালোরিমিটারের জল সম মনে করলাম W। মানে ক্যালোরিমিটারটাও তো মানে T1 থেকে T তে পৌঁছাবে, জলটাও T1 থেকে T তে পৌঁছাবে, ভিতরে সব জিনিস T1 থেকে T তে পৌঁছাবে। এই কঠিন বস্তুটাও T2 থেকে T তে পৌঁছাবে, T1 থেকে T1 থেকে বাড়তে বাড়তে T, আর উত্তপ্ত বস্তু T2 থেকে কমতে কমতে T। তাহলে এখানে যে ক্যালোরিমিটার আছে,
তো আলোড়ক যেটা আছে, আলোড়ক সহ ক্যালোরিমিটারের জল সম মনে করলাম W। জল, ক্যালোরিমিতিক তরল হচ্ছে জল, ক্যালোরিমিতিক তরল বা জলের ভর M। ক্যালোরিমিতিক তরল বা জল যেখানে রয়েছে এই জলটার ভর কত? M। আপেক্ষিক তাপ, জলের আপেক্ষিক তাপ কত? মনে করলাম SW। জলের আপেক্ষিক তাপ মনে করলাম SW। এদের প্রাথমিক উষ্ণতা, কত? মনে করলাম T1। তাহলে এখানে যে ক্যালোরিমিটার ছিল, আলোড়ক ছিল, জল ছিল, ক্যালোরিমিতিক তরল, সবার প্রথমে উষ্ণতা ছিল T1। আর চুল্লির উষ্ণতা যেটা অর্জন করে নিয়েছে কঠিন বস্তু সেটা T2, উচ্চ উষ্ণতা, নিম্ন উষ্ণতা। যখন একসঙ্গে দিয়ে ঘেটে দেওয়া হলো, উচ্চ উষ্ণতা তাপ হারাবে, উষ্ণতা কমবে, নিম্ন উষ্ণতা সেই তাপ গ্রহণ করবে, উষ্ণতা বৃদ্ধি পাবে, এবং একসময় দুজনের তাপীয় সাম্যাবস্থা টিতে পৌঁছাবে। ধরি তাপীয় সাম্যাবস্থা টি। তাপীয় সাম্যাবস্থার উষ্ণতা কত? টি। কার? প্রত্যেকের। তাপের আদান প্রদান তখন বন্ধ। তাহলে কি হবে? ক্যালোরিমিতির নীতি অনুযায়ী, অতএব ক্যালোরিমিতির নীতি অনুযায়ী কি লিখতে পারি? বর্জিত তাপ ইকুয়াল টু গৃহীত তাপ। উষ্ণতর বস্তু দ্বারা বর্জিত তাপ, তোমার শীতলতর বস্তু দ্বারা গৃহীত তাপ। বর্জিত তাপ বা গৃহীত তাপ কি? MST। তাহলে এ যে তাপ বর্জন করবে MST, M বলতে তার ভর হচ্ছে M, S বলতে আপেক্ষিক তাপ S, আর T বলতে কতটা পরিবর্তন হলো উষ্ণতার। T2 ছিল, কমতে কমতে T হলো, কতটা পরিবর্তন হলো? বড়টা থেকে ছোটটা বিয়োগ, T2 মাইনাস T। তাহলে MS T2 ধরি, ক্যাপিটাল টি না ধরে, T2 মাইনাস T। এটা হচ্ছে বর্জিত তাপ MST। M ভর, S আপেক্ষিক তাপ, আর এটা হচ্ছে তাপের পরিবর্তন, উষ্ণতার পরিবর্তন, সরি। এরপরে গৃহীত তাপ কি হবে? এটাও হবে MST। এখানে M কতটা? এই যে জল সম, ক্যালোরিমিটার আর আলোড়ক সেটা এতটা জলের সমান, আর যেটা অরিজিনাল জল আছে সেটা ভর হচ্ছে এতটা। তাহলে মোট কতটা ধরতে পারি আমরা? W প্লাস M। এই ক্যালোরিমিটার আর আলোড়ককে আমরা এই পরিমাণ জল ধরেই নিতে পারি। জল সম, এই ক্যালোরিমিটার আর আলোড়ক সমান এতটা জল। তাহলে মোট জল এখন আমরা হিসাব করতে পারি। ক্যালোরিমিটারটার জন্য W, আলোড়ক আর ক্যালোরিমিটার মিলে, আর অরিজিনাল জল হচ্ছে M, এটা হচ্ছে MST। S বলতে জলের SW, T বলতে কতটা? এদের উষ্ণতার কতটা পরিবর্তন হলো? এদের ছিল T1, বেড়ে হলো T, কতটা বাড়লো? বড়টা থেকে ছোটটা বিয়োগ, T মাইনাস T1। এখান থেকে কার মান বার করতে হবে? T2 মানে চুল্লির উষ্ণতা। তো অতএব T2 মাইনাস T ইকুয়াল টু W প্লাস M SW T মাইনাস T1 বা T2। এখান থেকে T2 ইকুয়াল টু, টিটা গিয়ে ওপাশে যোগ হয়ে যাবে। এখানে MSটা এদিকে ভাগ হলো কই? এদিকে গুণ আছে, এদিকে গেলে ভাগ হবে। তার T2 ইকুয়াল টু কী হচ্ছে?
টি প্লাস, এই টিটা মাইনাস ছিল ওদিকে গেলে প্লাস, টি প্লাস দিস বলতে ডাব্লিউ প্লাস এম is w t minus t1 divided by ms। তাহলে এটা হচ্ছে T2 মানে চুল্লির উষ্ণতা বা অগ্নিশিখার উষ্ণতা। মনে রাখতে হবে T, এটা থার্মোমিটার থেকে T পেয়ে যাব। W আমরা জানি জল সম কত, ক্যালোরিমিটারের আলোরক সহ। M কতটা ক্যালোরিমিতিক তরল নিয়েছি সেটা জানি, জলের মানটা জানি। SW জলের আপেক্ষিক তাপ জানি। T1 জানা ছিল, আর T2টাও জানা। সেই T2টা বার করব কীভাবে? এই ফর্মুলা দিয়ে। তাহলে ডান দিকের প্রত্যেকটা ডেটার মান জানা আছে, বসালে T2 মান পেয়ে যাব, অর্থাৎ চুল্লির উষ্ণতা পেয়ে যাব। তো উচ্চমানের উষ্ণতা নির্ণয় করা হয় এইভাবে ক্যালোরিমিতির নীতিকে প্রয়োগ করে ক্যালোরিমিটারের সাহায্যে। তো ক্যালোরিমিতিক যে তরল হিসেবে জল ব্যবহার করা হয় সত্য, যেহেতু সহজলভ্য এবং মোটামুটি উত্তর ঠিক আছে। তবে বর্তমানে ক্যালোরিমিটারে জলের পরিবর্তে অ্যানিলিন ব্যবহার করা হয়। জলের পরিবর্তে কি ব্যবহার করা হয়? ক্যালোরিমিতিক তরল হিসাবে বর্তমানে ক্যালোরিমিতিক হিসেবে জলের পরিবর্তে অ্যানিলিন ব্যবহার করা উত্তম। বা সর্বোৎকৃষ্ট বা সর্বোত্তম। কারণ বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, অ্যানিলিনকে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। দুই নাম্বার, এর আপেক্ষিক তাপ হচ্ছে একটু নিম্ন, জলের মতো না। আপেক্ষিক তাপ কত? 0.62 এবং স্ফুটনাঙ্ক বেশি। কত বেশি? 183.9 ডিগ্রি সেন্টিগ্রেড। 183.9 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আপেক্ষিক তাপ কম আর স্ফুটনাঙ্ক বেশি, জলের ক্ষেত্রে যেটা উল্টো ছিল। সেজন্য ক্যালোরিমিতিক তরল হিসেবে জল ব্যবহার করতে কিছু অসুবিধা রয়েছে। কি অসুবিধা? জলের আপেক্ষিক তাপ অন্যান্য তরলের তুলনায় বেশি। আপেক্ষিক তাপ বেশি মানে কি? সমপরিমাণ যদি তাপের গ্রহণ বর্জন হয়, সমপরিমাণ তাপ যদি তাপ গ্রহণ করে জল আর অন্য তরল, তো জলের উষ্ণতা অল্প বাড়বে, অন্য তরলের উষ্ণতা বেশি বাড়বে। তো উষ্ণতা যদি বেশি বাড়ে তাহলে উষ্ণতা পাঠ নেওয়াটা ভুল কম হবে। অল্প উষ্ণতার বৃদ্ধি আর বেশি উষ্ণতার বৃদ্ধি, কোনটার পাঠ নেওয়াতে এরর অফ পার্সেন্টেজ কম আসবে? বেশি উষ্ণতার বৃদ্ধি। কিন্তু জলের ক্ষেত্রে সমপরিমাণ তাপ গ্রহণে উষ্ণতা বৃদ্ধি অল্প হয়, তাই উষ্ণতার পাঠ নিলে ভুলের সম্ভাবনা বেশি থাকে জলের ক্ষেত্রে। তাছাড়া এখানে যদি জল নেওয়া হয়, উচ্চ উষ্ণতার কঠিন বস্তু দেওয়া যায়, যেহেতু জলের স্ফুটনাঙ্ক মাত্র 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই বেশি উষ্ণতার কঠিন বস্তু দিলে দেওয়া মাত্র জলটা বাষ্পীভূত হয়ে চলে যাবে, তাই ভরের ঘাটতি ঘটবে, সূত্রতে গণ্ডগোল হবে, তাই এরর আসার সম্ভাবনা বেশি। সেখানে অ্যানিলিনের স্ফুটনাঙ্ক কত? 100 ডিগ্রি না, 183.9 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে প্রায় 184 ডিগ্রি সেন্টিগ্রেড। সেই জন্য জলের পরিবর্তে বর্তমানে অ্যানিলিন ব্যবহার করা হয়, বা অ্যানিলিন ব্যবহার করা সর্বোৎকৃষ্ট। কারণ অ্যানিলিন বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, আপেক্ষিক তাপ হচ্ছে কম আর স্ফুটনাঙ্ক হচ্ছে অনেক বেশি, তাই অ্যানিলিন ব্যবহার করা যুক্তিযুক্ত।
তবে জলের আপেক্ষিক তাপ বেশি হওয়ার জন্য কিছু সুবিধাও আছে। যেমন সেক দেওয়ার কাজে, ব্যর্থতা হয়ে গেলে সেক দেওয়ার কাজে যে হট ব্যাগ, সেখানে জলকে ব্যবহার করা হয় সেক দেওয়ার কাজে। তবে বর্তমানে অন্যান্য কেমিক্যালও তৈরি হয়ে গেছে যেটা সুবিধাজনক। তো আজকের আলোচনা এই পর্যন্তই। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ।